নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন চেকোস্লোভাকিয়ার রূপকথা বুদ্ধি ও ভাগ্য। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প বুদ্ধি ও ভাগ্য। একদিন এক বাগানে ভাগ্যের সঙ্গে বুদ্ধির দেখা হলো। বুদ্ধি একটা বেদিতে বসেছিল। ভাগ্য এসে বলল, তুমি একটু সরে বসো তো, আমাকে বসতে দাও। বুদ্ধির বয়স তখন একদম কম, অভিজ্ঞতাও তেমন নেই, তাই ও বুঝতে পারছিল না যে জায়গাটা ছাড়া উচিত হবে কিনা। ও বলল, আমি কেন সরে বসবো? তুমি আমার থেকে কোনো অংশেই বড় নও। ভাগ্য উত্তর দিল, দেখো, লোকে তাকেই বড় বলে যে নিজের কাজে সফল। ওই দূরে এক চাষের ছেলে লাঙল চষছে, দেখতে পাচ্ছ? চলো আমরা এক এক করে ওর মধ্যে প্রবেশ করি। আমার মাধ্যমে, অর্থাৎ ভাগ্যের জোরে ও যে সাফল্য লাভ করবে, তোমার মাধ্যমে অর্থাৎ বুদ্ধি দিয়ে যদি তার থেকে বেশি সাফল্য লাভ করে, তাহলে আমি তোমাকেই বড় বলে মানব। আর যেখানে যখনই দেখা হোক না কেন, তোমাকে আমার জায়গা ছেড়ে দেব। বুদ্ধি রাজি হলো। ও তক্ষুনি গিয়ে চাষির ছেলের মাথায় ঢুকলো। মুহূর্তেই চাষির ছেলে অনুভব করলো যে ওর মাথায় বেশ বুদ্ধি আছে। ও ভাবতে আরম্ভ করলো, কেন আমি এভাবে সারা জীবন লাঙল চষে যাব? আমি তো অন্য কোথাও গিয়ে দেখতে পারি আর কিছু করা যায় কিনা। ও লাঙল রেখে বাড়ি গেল। গিয়ে বাবাকে বলল, বাবা, চাষির জীবন আমার আর ভালো লাগছে না, আমি মালির কাজ শিখব। ওর বাবা অবাক হয়ে বলল, তোর কি হলো ভানেক? তুই কি পাগল হয়ে গেলি? কিন্তু ভানেক বারবার বলাতে অবশেষে ওর বাবা রাজি হয়ে বলল, ঠিক আছে, যাও, পারলে শেখো মালির কাজ, কিন্তু মনে রেখো, তুমি নও, আমার পরে তোমার ভাই হবে বাড়ির মালিক। ভানেক আর কিছু না ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও রাজার বাগানে মালির কাছে গিয়ে কাজ শিখতে শুরু করলো। ও খুব তাড়াতাড়ি কাজ শিখে নিতে লাগলো। কিছুদিনের মধ্যেই ও মালির কথা না শুনে নিজের ইচ্ছে মতো কাজ করতে শুরু করলো। মালি প্রথমে খুব রেগে গেলেও দেখলো যে এতে বাগানের কাজ আরো ভালো হচ্ছে, তাই সেও আর কিছু বলতো না ভানেককে। মালি বলতো, আমার থেকে তোমার অনেক বেশি বুদ্ধি, তাই তুমি যেমন বুঝবে তেমনই হবে। কয়েকদিনের মধ্যেই ভানেক বাগানটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলল যে রাজা দেখে খুব খুশি হলেন। রোজ বিকেলে রাজা, রানী ও তাদের একমাত্র মেয়ে বাগানে বেড়াতে আসতো। রাজকন্যা ছিল খুব সুন্দরী, কিন্তু 12 বছরে পড়া মাত্রই সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে তার মুখে একটা কথাও শোনা যায়নি। এজন্যে রাজার দুঃখের শেষ ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়েও যখন মেয়ের মুখে কথা ফুটল না, তখন রাজা ঘোষণা করে দিলেন, যে রাজকুমারীর মুখে কথা ফোটাতে পারবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে হবে। তারপর থেকে অনেক রাজা, রাজপুত্র এসে চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হয়নি। ভানেক ভাবল, আমি একবার চেষ্টা করে দেখি না। আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে হয়তো রাজকুমারী উত্তর দেবে। ভানেক রাজার কাছে গিয়ে তার ইচ্ছের কথা বলল। রাজা তখন ভানেক ও পার্ষদদের নিয়ে রাজকুমারীর কাছে গেলেন। রাজকুমারীর একটা ছোট্ট সুন্দর কুকুর ছিল। কুকুরটা রাজকুমারীর খুব প্রিয় ছিল,
কারণ তার খুব বুদ্ধি ছিল আর রাজকুমারীর সব ইশারা ইঙ্গিত বুঝতে পারত। কুকুরের নাম ছিল টোটো। ভানেক রাজকুমারীর ঘরে এসে এমন ভাব করলো যেন রাজকুমারীকে দেখতেই পায়নি। সে কুকুরটার দিকে তাকিয়ে বলল, টোটো, আমি শুনলাম তোমার নাকি খুব বুদ্ধি, তাই একটা ব্যাপারে তোমার পরামর্শ নিতে এলাম। একবার আমরা 3 বন্ধু, আমি, এক দর্জি ও এক ভাস্কর মিলে দূর দেশে বেড়াতে গিয়েছিলাম। এক গভীর বনের মধ্যে দিয়ে যেতে যেতে রাত হয়ে গেল। আমরা ওখানে রাত কাটাবো বলে ঠিক করলাম। হিংস্র বন্যজন্তুদের হাত থেকে বাঁচার জন্যে আমরা আগুন জ্বালালাম আর 3 বন্ধু পালা করে জেগে জেগে পাহারা দেব বলে ঠিক করলাম। প্রথমে ভাস্কর পাহারা দিতে লাগলো আর আমরা দুজনে ঘুমোলাম। ঘুম তাড়ানো আর সময় কাটানোর জন্য সে একটা গাছের গুড়ি কেটে তা দিয়ে খুব সুন্দরী এক মেয়ের মূর্তি বানালো। তারপর দর্জিকে ডেকে তুলল পাহারা দেওয়ার জন্য। দর্জি তো উঠে মূর্তিটা দেখে অবাক। ভাস্করকে জিজ্ঞাসা করাতেও বলল, আমার ঘুম পেয়ে যাচ্ছিল আর সময়ও কাটছিল না, তাই বসে বসে বানালাম। তুমি যদি দেখো তোমার সময় কাটছে না, তাহলে এর জন্য পোশাক বানাতে পারো। দর্জি তখনই কাঁচি বের করে কাপড় কেটে সুচ সূত্র দিয়ে সেলাই করে এক সুন্দর পোশাক বানালো। তারপর পোশাকটা ওই মূর্তিটাকে পরিয়ে আমাকে ডেকে তুলল। আমিও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? তখন দর্জি বলল, সময় কাটানোর জন্য ভাস্কর এই মূর্তিটা তৈরি করেছে, আর ওই একই কারণে আমি এর পোশাক বানালাম। এখন তুমি যদি দেখো সময় কাটছে না, তাহলে একে কথা বলা শেখাতে পারো। সকাল হওয়ার আগেই আমি মূর্তিটাকে কথা বলা শিখিয়ে ফেললাম, কিন্তু সকাল হতেই আমার বন্ধু 2জন উঠে পড়ল। তারপর ওরা দুজনেই মূর্তিটা দাবি করলো। ভাস্কর বলল, আমি একে তৈরি করেছি। দর্জি বলল, আমি এর পোশাক বানিয়েছি। আমি বললাম, আমি একে কথা বলা শিখিয়েছি। এখন টোটো, তুমিই বলো মূর্তিটা আসলে কার? কুকুরটা কিছুই বলল না, কিন্তু রাজকুমারী হঠাৎ কথা বলে উঠল, তোমার ছাড়া আর কার হতে পারে? ভাস্কর মূর্তি বানিয়েছিল ঠিকই, কিন্তু প্রাণ ছাড়া তার কি দাম? দর্জি পোশাক বানিয়েছে, কিন্তু যে কথাই বলতে পারে না, তার পোশাকের কি মানে? তুমি মূর্তিটাকে সব থেকে বড় পুরস্কার দিয়েছ, তুমি ওকে প্রাণ দান করেছ আর কথা বলতে শিখিয়েছ, তাই একমাত্র তোমারই সম্পূর্ণ অধিকার আছে ওকে পাওয়ার। ভানেক বলল, আমি তোমাকে কথা বলতে শিখিয়েছি আর এক নতুন জীবন দিয়েছি, তাহলে তোমার কথা মতো আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে পাওয়ার। কিন্তু রাজা বলে উঠলেন, তুমি আমার মেয়ের মুখে কথা ফুটিয়েছ এবং সেজন্য যথেষ্ট ধনসম্পদ আমি তোমায় দেব, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর লোক, তাই তোমার সঙ্গে রাজকুমারীর বিয়ে হওয়া কিছুতেই সম্ভব নয়। কিন্তু ভানেক অন্য কোনো পুরস্কারেই রাজি হলো না। সে বলল, রাজা বিনা শর্তে কথা দিয়েছিলেন যে যেই রাজকুমারীর মুখে কথা ফোটাবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। রাজার কথাই আইন। রাজাই যদি আইন না মানেন, তবে অন্যরা কেন মানবে? তাই রাজার উচিত অবশ্যই আমাদের বিয়ে দেওয়া। প্রহরী, একে বেঁধে নিয়ে যাও। রাজার এক পার্শ্বদ চেঁচিয়ে উঠল, ও রাজাকে অপমানজনক কথা বলেছে, প্রাণদণ্ডই এর একমাত্র শাস্তি। একে প্রাণদণ্ড দেওয়া হলো।
রাজা ঘোষণা করলেন। ভানেককে তক্ষুনি বেঁধে বদ্ধভূমিতে নিয়ে আসা হলো। ভাগ্য এখন বদ্ধভূমিতে অপেক্ষা করছিল। ভাগ্য ফিসফিস করে বুদ্ধিকে বলল, দেখলে, দেখো তোমার পাল্লায় পড়ে এর কি হাল হয়েছে। এর প্রাণ যেতে বসেছে। আমাকে তোমার জায়গা ছেড়ে দাও, দেখো কি করতে পারি। জল্লাদ ভানেককে মারার জন্য যেই তলোয়ার তুলেছে, তখনই ভাগ্য ভানেকের মধ্যে প্রবেশ করল, আর অমনি তলোয়ার ভেঙে দু টুকরো হয়ে গেল। আর একটা তলোয়ার আনার আগেই দেখা গেল রাজপ্রাসাদের দিক থেকে সাদা পতাকা উড়িয়ে তীর বেগে ঘোড়া ছুটিয়ে একজন আসছে। তার পেছনে রাজার সোনার রথ আসছে ভানেককে নিতে। আসল ব্যাপারটা হলো কি, রাজকুমারী নিজেই রাজাকে বলেছে যে ভানেকের কথা মিথ্যে নয়। কথা দিলে রাজার তা রাখা উচিত। আর যদিও ভানেক নিম্ন শ্রেণীর, কিন্তু রাজা ইচ্ছে করলেই তাকে রাজপুত্র করে দিতে পারে। রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে ভানেককে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠিয়ে দিয়েছেন। এরপর রাজার লোকজন ভানেককে রথে বসিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল, আর রাজার আদেশে ওই পার্ষদকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তারপর ধুমধাম করে ভানেক ও রাজকুমারীর বিয়ে হলো। এরপর থেকে যখনই ভাগ্য আর বুদ্ধির দেখা হতো, বুদ্ধি সব সময় মাথা নিচু করে ভাগ্যকে সম্মান জানাতো আর পথ ছেড়ে দিত। শেষ হলো গল্প বুদ্ধি ও ভাগ্য। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।